হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আগের ভিডিওতে আমরা সেট তত্ত্ব শুরু করেছিলাম। তো সেখানে সেটের ডেফিনেশন আমরা জেনেছি, কিছু প্রতীক বা সিম্বলের ব্যবহার আমরা জেনেছি। আর ডেফিনেশন বলতে কি কি পড়েছি আমরা আগের দিন? সসীম সেট, অসীম সেট, একপদী সেট, শূন্য সেট, উপসেট, সমান সেট, আর পড়েছি আমরা যথার্থ উপসেট, অধিসেট, এগুলো পড়েছি। তো আজকে আরো কিছু আমরা ডেফিনেশন জানবো সেটের, ঠিক আছে? তো আজকের সেশন শুরু করা যাক। তো এই প্রসঙ্গে বলে রাখি, যারা আগের ভিডিওটি দেখোনি এখনো পর্যন্ত, তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে আগের ভিডিওটি দেখে নিও। তো আজকে আমরা প্রথমেই যেটা পড়বো সেটা হলো বিস্তার কাকে বলে আমরা জানবো। বিস্তার বা ইন্টারভ্যাল, এটাকে ইংলিশে ইন্টারভ্যাল বলা হয়। বিস্তার, ইংরেজিতে এটাকে ইন্টারভ্যাল বলা হয়। আমি আগেই বলেছি অলরেডি যে ইংলিশ টার্মগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইংলিশ টার্মগুলো মনে রাখতে হবে তোমাদের। ইন্টারভ্যাল, তো কত ধরনের বিস্তার বা ইন্টারভ্যাল হয় এবং বিস্তার বা ইন্টারভ্যাল কি জিনিসটা কি সেটা আমরা জানবো আজকে। তো ধরা যাক এ এবং বি হলো দুটো রিয়েল নাম্বার, এ এবং বি হলো দুটো রিয়েল নাম্বার, যেখানে বি ইজ গ্রেটার দেন এ, ঠিক আছে? বিটা হলো এ এর থেকে বড়, বি ইজ গ্রেটার দেন এ। তো রিয়েল নাম্বারকে আমরা জেনারেলি একটা হরাইজন্টাল লাইন দিয়ে সূচিত করি, ঠিক আছে? রিয়েল নাম্বারকে আমরা হরাইজন্টাল একটা লাইন দিয়ে সূচিত করি, রিয়েল নাম্বারের পুরো সেটকে, মানে হরাইজন্টাল লাইনের বিভিন্ন পয়েন্ট এক একটি রিয়েল নাম্বারকে সূচিত করে। তো এখানে এটা হলো একটা হরাইজন্টাল লাইন, যার ঠিক মিডিলে থাকবে জিরো, ঠিক আছে? যার ঠিক মিডিলে থাকবে 0 পয়েন্ট, জিরো রিয়েল নাম্বার, ঠিক আছে? আর জিরো ডান দিকে থাকবে সব পজিটিভ রিয়েল নাম্বার, এইদিকে থাকবে পজিটিভ রিয়েল নাম্বার, জিরো ডান দিকে থাকবে পজিটিভ রিয়েল নাম্বার। এটা হলো পজিটিভ রিয়েল নাম্বার। আর জিরোর বাঁ দিকে থাকবে নেগেটিভ রিয়েল নাম্বার, থাকবে নেগেটিভ রিয়েল নাম্বার, নেগেটিভ রিয়েল নাম্বার। ঠিক আছে? আর এই লাইনটা, এই যে হরাইজন্টাল লাইনটা আমি ড্র করেছি, এটা ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে? জিরোর ডান দিকেও ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত, জিরোর বাঁ দিকেও ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। তো এখানে আমি লিখতে পারি ওই জন্য প্লাস ইনফিনিটি, এটা টু প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে। আর এদিকে বাঁ সাইডে মানে নেগেটিভ দিকে, নেগেটিভ সাইডে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে। তো এইভাবে রিয়েল নাম্বারকে সূচিত করা হয়। তো এখানে পজিটিভ রিয়েল নাম্বার, যেমন আমি কিছু উদাহরণ নিতে পারি, এখানে 0.5 বা 1/2, এখানে কোনো পয়েন্ট দ্বারা আমি সূচিত করতে পারি 1, এখানে থাকবে 2, 3 ডট ডট, এভাবে যেতে থাকবে। আর এদিকেও ধরে নিচ্ছে এটা -1/2, -1/2 দিয়ে -1, -2 ডট ডট করে এদিকেও মাইনাস ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে। তো আবার একটা জিনিস বলে রাখি, এখানে
যে এখানে যে আমি রিয়েল নাম্বারগুলো এখানে পয়েন্ট করেছি 1/2 1 2, যে কোনো দুটো রিয়েল নাম্বারের মাঝখানেও কিন্তু অসংখ্য রিয়েল নাম্বার থাকবে। যে কোনো দুটো রিয়েল নাম্বার তুমি পিক করো, তার মাঝে অসংখ্য রিয়েল নাম্বার থাকবে। তো সব রিয়েল নাম্বারকে আমি এখানে প্লট করতে পারবো না, ওই জন্য আমি কিছু রিয়েল নাম্বার দেখালাম প্লট করে, যেগুলো হলো রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বারকে হরাইজন্টাল লাইন দিয়ে সূচিত করা হয়, ঠিক আছে। তো ইন্টারভ্যাল সম্বন্ধে আমরা জানবো। তো এখানে যদি আমি এরকম একটা সেট নিই, যে সেট A is equal to x such that x belongs to R, x একটি রিয়েল নাম্বার, এবং a less than x less than b, মানে x একটা রিয়েল নাম্বার। তো x টা কি রকম রিয়েল নাম্বার? ওটা হলো a থেকে b এর মধ্যবর্তী সমস্ত রিয়েল নাম্বারকে সূচিত করে, যেখানে b গ্রেটার দেন a, প্রথমেই বলেছি আমি। তো এটা ঠিক কি রকম হবে? এটা ঠিক কি রকম হবে? ধরো এটা রিয়েল নাম্বার, রিয়েল লাইন আমি টেনে নিলাম। তো এদিকেও ইনফিনিটি পর্যন্ত যাবে, এদিকেও ইনফিনিটি পর্যন্ত যাবে। আমি এখানে জিরোটাকে দেখাচ্ছি না, কারণ b এবং a যে কোনো নাম্বার হতে পারে, কিন্তু b গ্রেটার দেন a হবে শুধুমাত্র। তো b টা a এর ডান দিকে থাকবে, তার মানে b গ্রেটার দেন a মানে b টা a এর ডান দিকে থাকবে। তো এখানে আমি কোনো জায়গায় ধরে নিচ্ছি b আছে, এখানে কোনো জায়গায় a আছে। a b পজিটিভ নেগেটিভ এনি নাম্বার হতে পারে, ঠিক আছে। বাট আমাদের মনে রাখতে হবে b টা a এর থেকে বড়, বা b টা a এর ডান দিকে অবস্থিত। তো এটা কি রকম? a less than x less than b, এটা এখানে a এবং b এর মধ্যবর্তী সমস্ত রিয়েল নাম্বারকে সূচিত করছে, a এবং b এর মধ্যবর্তী সমস্ত রিয়েল নাম্বারকে সূচিত করছে, ঠিক আছে। বা এটাকে এভাবে ডিনোট করা হয় যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a, b। তো এই সেটটাকে বলা হয় মুক্ত ইন্টারভ্যাল বা মুক্ত বিস্তার বা ওপেন ইন্টারভ্যাল, ঠিক আছে। মুক্ত বিস্তার বা ওপেন ইন্টারভ্যাল বলা হয়। তো এটাকে আমরা বলবো মুক্ত বিস্তার। মুক্ত বিস্তার বা ওপেন ইন্টারভ্যাল। ওপেন ইন্টারভ্যাল, ঠিক আছে। a আর b কিন্তু ইনক্লুডেড নয় এখানে, a আর b a সেটের অন্তর্গত নয়, ক্যাপিটাল A সেটের অন্তর্গত নয়। এখানে মনে রাখতে হবে যে a আর b এখানে মনে রাখতে হবে যে a does not belongs to a এবং b does not belong to a, ঠিক আছে। আর a আর b কে দুটি প্রান্তিক বিন্দু বলা হয়, ঠিক আছে। a এবং b হলো প্রান্তিক বিন্দু, এন্ড পয়েন্টস। a b হলো বিস্তারটির প্রান্তিক বিন্দু, বিস্তারটির প্রান্তিক বিন্দু। এবং বি হলো বিস্তারটির প্রান্তিক বিন্দু। ঠিক একইভাবে আমরা আদার্স যে ইন্টারভ্যাল গুলো আছে সেগুলোকে আমরা ডিসকাস করব। তাহলে মুক্ত বিস্তার হয়ে গেল, ওপেন ইন্টারভ্যাল হয়ে গেল। এবার যদি আমি একটা সেট নিই b, b ইজ ইকুয়াল টু কি রকম সেট? এটা x such that x belongs to r, মানে রিয়েল নাম্বার, এবং a less than equals to x less than equals to b। তার মানে এটা কি ধরনের রিয়েল নাম্বারকে সূচিত করছে? a এবং b এর মধ্যবর্তী সমস্ত বাস্তব সংখ্যা এবং a এবং b ইনক্লুডেড, ঠিক আছে। এখানে a এবং b ইনক্লুডেড। তো এখানে ধরে নাও a আছে, এখানে ধরে নাও কোনো জায়গায় b আছে। তো এখানে a আর b ইনক্লুডেড, ঠিক আছে। a এবং b এর মধ্যবর্তী রিয়েল নাম্বার এবং a আর b ইনক্লুডেড। তো এটাকে আমরা এরকম ভাবে গ্রাফিক্যালি দেখাবো, a এবং b এর মধ্যবর্তী।
এবং বি এর মধ্যবর্তী। তো এটাকে আমরা এইভাবেও ডিনোট করি যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এ কমা বি। তো এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো বদ্ধ বিস্তার বা ক্লোজড ইন্টারভ্যাল। এটাকে বলা হবে বদ্ধ বিস্তার বা ইংরেজিতে বলা হয় ক্লোজড ইন্টারভ্যাল। ইংরেজি টার্মগুলো মনে রাখার চেষ্টা করবে। ক্লোজড ইন্টারভ্যাল, এটা বদ্ধ বিস্তার হয়ে গেল। এবার আর কি ধরনের বিস্তার হতে পারে? আরেকটা আমি সেট নিচ্ছি সি। সি ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট, এটা সাচ দ্যাট এর সিম্বল, এক্স বিলংস টু আর এবং এ লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়ালস টু, এরকমও হতে পারে। তো এটাকে কিভাবে ডিনোট করব? ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি, বি এর পরে থার্ড ব্র্যাকেট। এই সেটের মধ্যে কি এ পয়েন্টটা ইনক্লুডেড নয়, এ পয়েন্টটা ইনক্লুডেড নয়, এ পয়েন্টটা নট ইনক্লুডেড, নট ইনক্লুডেড, বাট বি পয়েন্টটা কিন্তু ইনক্লুডেড এই সেটের মধ্যে, বি পয়েন্টটা ইনক্লুডেড, বি পয়েন্টটা ইনক্লুডেড। তো এটাকেও যদি আমি এরকম ভাবে আঁকার চেষ্টা করি, তো এটা এরকম ভাবে আমি দেখাতে পারি যে এখানে ধরে নাও কোথাও এ আছে, এ পয়েন্ট, এখানে কোথাও বি পয়েন্ট আছে। তো এ এর থেকে বড় এক্সটা কিন্তু বি এর ছোট বা বি এর সমান, বি এর সমানও হতে পারে। এটাকে এভাবে ডিনোট করব, দেখাবো। ঠিক আছে? তো এই ধরনের ইন্টারভ্যালকে আমরা কি বলবো? অর্ধমুক্ত বা অর্ধবদ্ধ বিস্তার, অর্ধমুক্ত বা অর্ধবদ্ধ বিস্তার। অর্ধবদ্ধ বিস্তার বা ইংলিশে বলা হয় সেমি ওপেন বা সেমি ক্লোজড ইন্টারভ্যাল। একদিকটা ওপেন আছে, একদিকটা ক্লোজড আছে, ওই জন্য সেমি ওপেন বা সেমি ক্লোজড, বা অনেক সময় হাফ ওপেন হাফ ক্লোজড এরকমও বলা হয়, সেমি ক্লোজড ইন্টারভ্যাল। তাহলে এটা এক ধরনের হলো। আরেক ধরনের হতে পারে বিস্তার, সেটা হলো ধরে নাও ডি দিয়ে আমি ডিনোট করছি সেটটাকে, ডি ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর এবং এ লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান বি। ঠিক আছে? মানে এটা হলো সেই সমস্ত বাস্তব সংখ্যা যেগুলো এ এর সমান অথবা এ এর থেকে বড় কিন্তু বি এর থেকে ছোট, কিন্তু বি এর থেকে ছোট। তো এটাকে আমি কিভাবে ডিনোট করব? এইভাবে, থার্ড ব্র্যাকেট এ কমা বি। তো যে পাঁচটা ওপেন সেদিকে আমি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, যে পাঁচটা ক্লোজড সেদিকে আমি থার্ড ব্র্যাকেট ব্যবহার করব। এখানে আমি কি দেখতে পাচ্ছি? এই যে পয়েন্টটা এই ইন্টারভ্যালে ইনক্লুডেড, এই সেটে ইনক্লুডেড। ঠিক আছে? ইনক্লুডেড, কিন্তু বি পয়েন্টটা এই সেটে ইনক্লুডেড নয়, নট ইনক্লুডেড, নট ইনক্লুডেড। তো এটাকে যদি আমি পিকচারে যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে মোটামুটি এভাবে আমি দেখাতে পারি যে এদিকে ধরে নাও কোথাও এ আছে, এ পয়েন্ট, এদিকে কোথাও ধরে নাও বি পয়েন্ট আছে। তো এ এর সমান অথবা এ এর থেকে বড়, এ এর সমানও হতে পারে, এর থেকে বড়ও হতে পারে, কিন্তু বি এর থেকে ছোট, বি এর সমান হতে পারে না। তো এটা হলো, এটাকেও বলা হয় অর্ধমুক্ত বা অর্ধবদ্ধ বিস্তার। বা অনেক সময় এরকমও বলতে পারি আমরা যে ডান প্রান্তে মুক্ত বিস্তার, কারণ ডান প্রান্তে এটা মুক্ত, বা বাম প্রান্তে বদ্ধ বিস্তার, অনেক রকম ভাবে আমরা বলতে পারি। তো কমনলি আমরা জেনারেলি আমরা এরকম বলি অর্ধবদ্ধ বা অর্ধমুক্ত, এটা অর্ধবদ্ধ বা অর্ধমুক্ত বিস্তার।
সেমি ওপেন আর সেমি ক্লোজ ইন্টারভ্যাল, এটাও। তো এগুলো হলো বিস্তারের বিভিন্ন প্রকারভেদ, ঠিক আছে। এবার আমরা জানবো সার্বিক সেট কাকে বলে। নতুন ডেফিনেশন আর একটা সার্বিক সেট। সার্বিক সেট এটাকে ইংলিশে বলা হয় ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট। তো সার্বিক সেট কাকে বলা হয়? তো আমি এখানে বলবো এবং একই সাথে লিখবো সার্বিক সেট কাকে বলা হয়। সেট সম্পর্কিত আলোচনায় প্রদত্ত সেটগুলিকে কোনো একটি বৃহত্তর সেটের উপসেট হিসাবে ধরা হয়। উপসেট হিসাবে ধরা হয়। এই বৃহত্তর সেটটিকে উক্ত আলোচনার সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। সার্বিক সেট বলা হয়। তাহলে যে কোনো সেট সম্পর্কিত আলোচনায় আমরা যে সমস্ত সেটগুলোকে প্রদত্ত আছে বা ব্যবহার করছি সেই সেটগুলোকে কোনো একটা বৃহত্তর সেটের উপসেট হিসেবে ধরা হয়। তো এই বৃহত্তর যে সেটটা আছে এটাকে আমরা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট বলবো। যেমন ফর এক্সাম্পল আমি ধরো কোনো একটা সেট আলোচনায় দুটো সেট নিচ্ছি, a ইজ ইকুয়াল টু ধরে নাও -2 -5 0 1 7 এবং b আর একটা সেট নিচ্ছি 1 3 9 11। তো এই দুটো সেটের সাপেক্ষে ইউনিভার্সাল সেট আমরা এটাকেও ধরতে পারি যে u ইজ ইকুয়াল টু z, অখণ্ড সংখ্যার সেট। z হলো এখানে অখণ্ড সংখ্যার সেট বা পূর্ণ সংখ্যার সেট বা সেট অফ অল ইন্টিজার্স, ঠিক আছে। অখণ্ড সংখ্যার সেট বা সেট অফ অল ইন্টিজার্স। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা u এর সাবসেট, a is a subset of u, আবার বিটাও সাবসেট অফ u, আবার ইউটা যে এটাই দেওয়া থাকবে তার কোনো মানে নেই, অন্য কোনো সেটও দেওয়া থাকতে পারে যার সাপেক্ষে a এবং b দুটোই হবে ওই সেটের সাবসেট, ঠিক আছে। সেটাকে আমরা বলবো ইউনিভার্সাল সেট। ইউটা আমি এখানে এরকমও নিতে পারি, ইউটা যেমন এখানে আমি ইউটাকে এরকমও নিতে পারি, u is equal to আমি নিলাম হয়তো -7 -2 -5 0 1 7 9
11 3 19 20 ইউ আমি এটাকেও নিতে পারি, এটাকেও তখন সার্বিক সেট বলবো, কারণ এটাও এই সেটের সাবসেট, এখানেও a is a subset of u এবং b is a subset of, ঠিক আছে। তো কোনো একটি নির্দিষ্ট আলোচনায় একটি নির্দিষ্ট সার্বিক সেট থাকে বা ধরে নেওয়া হয় সার্বিক সেট। এবার আমরা জানবো যে পূরক সেট, এই সূচক সেট কাকে বলে। সূচক সেট, সূচক সেট ইংরেজিতে এটাকে বলা হয় পাওয়ার সেট। সূচক সেট কাকে বলবো? তাহলে ধরা যাক এ একটি প্রদত্ত সেট, এ একটি প্রদত্ত সেট, এ সেটের সূচক সেটকে P of A দ্বারা সূচিত করা হয়। এটা হলো প্রতীক, সূচক সেটের প্রতীক P of A দ্বারা সূচিত করা হয়। এবং এটি নিম্নরূপে সংজ্ঞাত হয়। এটি নিম্নরূপে সংজ্ঞাত হয়। কিভাবে সংজ্ঞাত করব? P of A is equal to x such that x is a subset of A। তার মানে কি এই সংজ্ঞাটা দ্বারা আমরা কি বুঝতে পারছি যে সূচক সেটের পদগুলো হলো A সেটের সমস্ত সাবসেট, A সেটের সমস্ত উপসেট, ঠিক আছে। সূচক সেটের পদগুলি হলো A সেটের সমস্ত উপসেট। তো ফর এক্সাম্পল যদি আমি A একটা সেট নিই যেখানে তিনটে এলিমেন্ট আছে L M এবং N, এই তিনটা এলিমেন্ট আছে, তো এই A সেটের সূচক সেট কি হবে তাহলে? A সেটের সূচক সেট কি হবে? A সেটের সমস্ত উপসেটগুলোর কালেকশন হবে, A সেটের সমস্ত উপসেটগুলোর কালেকশন হবে। তো আমরা প্রথমেই জানি যে ফাই সেট সব সেটেরই উপসেট, তাই তো? নাল সেট সব সেটেরই উপসেট, তো ফাই ইজ এ সাবসেট অফ A। তাহলে এটা প্রথমেই আমি করে নিলাম, ফাই ইজ এ সাবসেট অফ A। এবার একটা করে পদ সমন্বিত উপসেট কি হবে এর? মানে এর উপসেট যাদের মধ্যে একটি মাত্র পদ থাকবে। তো সেরকম আমি কি দেখতে পাচ্ছি, শুধু L নিতে পারি, এটা সাবসেট অফ A। শুধু M নিতে পারি, এটাও সাবসেট অফ A। শুধু N নিতে পারি, এটাও সাবসেট অফ A। আর কোনো এক পদ সমন্বিত উপসেট পাওয়া যাবে না এর, তাই তো? L M এবং N এই তিনটেই হলো এক পদ সমন্বিত এর উপসেট। এবার দুটো করে পদ নিয়ে কিভাবে আমি এর উপসেট ফর্ম করতে পারি? আমি এরকম নিতে পারি L, M থাকবে, এটাও একটা A এর সাবসেট, তাই তো? আবার আমি নিতে পারি M, N, এটাও A এর একটা সাবসেট। আবার আমি নিতে পারি L, N, এটাও A এর একটা সাবসেট। আর কোনো দুই পদ বিশিষ্ট সাবসেট পাবো কি এর? আর পাওয়া সম্ভব নয়। আবার তিনটে করে পদ সমন্বিত নিতে পারি সাবসেট, যেটা এর সাবসেট হবে, এ নিজেই L, M, N তিনটে পদকে একত্রে নিয়ে এটাও এ এর সাবসেট। যে কোনো সেট তার নিজের সাবসেট হবে, যে কোনো সেট। A is always a subset of A।
তাহলে এখানে পাওয়ার সেট কি পাবো, এ এর বা সূচক সেট, এ এর সূচক সেট পি অফ এ দিয়ে লিখবো আমি, পি অফ এ ইজ ইকুয়াল টু, তাহলে এটা একটা সেট অফ সেটস, মানে সেটের এলিমেন্ট গুলো নিজেরাই এক একটা করে সেট, তাই তো। এখানে একটা ফাই, প্রথমে ফাই লিখবো, তারপরে এল, তারপরে এম, তারপরে এন, একটা করে হয়ে গেল, এবার দুটো করে এল এম, এম এন, এল এন আর এল এম এন, বা এ লিখতে পারি, এও লিখতে পারি, আবার এরকম ভাবেও লিখতে পারি, এল এম এন, আর একটা ব্র্যাকেট শেষ। তাহলে এই হলো এ সেটের সূচক সেট, এটা হলো এ সেটের সূচক সেট, এ সেটের সূচক সেট। তাহলে একটা জিনিস এখানে নোটিসেবল, যদি তুমি ঠিকমতো নোটিস করো, এখানে দেখবে এ এর পদ সংখ্যা কটা, এ সেটের পদ সংখ্যা কটা। কোন সসীম সেটের পদ সংখ্যাকে নাম্বার অফ এ বা অর্ডার অফ এ দ্বারা সূচিত করা হয়, ঠিক আছে। কোন সসীম সেটের পদ সংখ্যাকে এন অফ এ বা এটাকে অর্ডার অফ এ বা এ এর কার্ডিনাল নাম্বারও বলা হয়, কার্ডিনাল সংখ্যা, ঠিক আছে, এন অফ এ, নাম্বার অফ এ। তাহলে এ এর কতগুলো এলিমেন্ট আছে, এল, এম এবং এন, তিনটে এলিমেন্ট, তাই তো। আর তাহলে নাম্বার অফ এ তে, পি অফ এ তে কত, পি অফ এ তে কতগুলো এলিমেন্ট আছে, দেখো এখানে কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8, 8টা এলিমেন্ট আছে পি অফ এ তে, বা এর সূচক সেটে 8টা এলিমেন্ট আছে। এটা 2 টু দি পাওয়ার কিউব, 2 টু দি পাওয়ার কিউব বা 2 টু দি পাওয়ার নাম্বার অফ এ, তাই তো, 2 টু দি পাওয়ার নাম্বার অফ এ, নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু 3। সিমিলারলি তুমি ভেরিফাই করতে পারো যে এ এর পদ সংখ্যা যদি 4 হয়, যদি অন্য কোনো সেট নাও, যদি বি একটা প্রদত্ত সেট যার এলিমেন্ট সংখ্যা হলো নাম্বার অফ বি ইজ ইকুয়াল টু 4, দেন দ্যাট উইল ইমপ্লাই যে নাম্বার অফ পি অফ বি বা সূচক সেট, বি এর সূচক সেটের সংখ্যা হবে, সূচক সেটে এলিমেন্টের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 4। সিমিলারলি ইন জেনারেল, যদি নাম্বার অফ যে কোনো সেট, ধরে নাও পি সেট, বা নাম্বার অফ অন্য কিছু ধরো, নাম্বার অফ ডি ধরি, নাম্বার অফ ডি ইজ ইকুয়াল টু এন হয়, তাহলে সেটা ইমপ্লাই করবে যে নাম্বার অফ পি অফ ডি, ডি এর সূচক সেটের এলিমেন্ট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার এন, ঠিক আছে, 2 টু দি পাওয়ার এন। তো এটার প্রুফটা আমরা পারমুটেশন কম্বিনেশন এবং বাইনোমিয়াল থিওরাম করার পরে করতে পারবো এটা প্রুফটা, তাই এখন আর প্রুফটা আমি দেখাচ্ছি না এখানে। এটা যখন পারমুটেশন কম্বিনেশন আমাদের হয়ে যাবে, তারপর যখন বাইনোমিয়াল থিওরাম করব, তখন আমরা এর প্রুফটা ইন জেনারেল করব, ঠিক আছে। এখন জাস্ট ইনফরমেশন হিসেবে মনে রাখো যে কোন সেটের পদ সংখ্যা যদি n হয়, তাহলে তার সূচক সেটের পদ সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে। তাই অনেক সময় এরকম ঘটনার জন্য অনেক সময় এ সেটের সূচক সেটকে, এ সেটের সূচক সেটকে 2 টু দি পাওয়ার a দ্বারাও ডিনোট করা হয়, 2 টু দি পাওয়ার a দ্বারাও ডিনোট করা হয়। টু টু দি পাওয়ার a দ্বারাও ডিনোট করা হয়, ঠিক আছে। এই গেল সূচক সেট। এবার কিছু সিদ্ধান্তের কথা আমরা আলোচনা করব, তারপরে আজকের সেশনটা আমি শেষ করব। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে সমস্ত ডেফিনেশন বা সংজ্ঞা পড়লাম, তাদের উপর ভিত্তি করে আমরা নিম্নলিখিত কনক্লুশনগুলি ড্র করতে পারি। প্রথম কথা হলো কনক্লুশন 1, যে নাল সেট বা ভয়েড সেট বা এমটি সেট বা শূন্য সেট, যেটা শূন্য সেট হলো সমস্ত সেটের উপসেট, শূন্য সেট হলো
সমস্ত সেটের উপসেট। সমস্ত সেটের উপসেট। দ্যাট মিন্স phi is a subset of A, যেখানে A হলো any সেট, যে কোনো সেট। তো এটার প্রুফটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, যারা ভিডিওটি দেখোনি তারা আগের ভিডিওটা এই ডেসক্রিপশন বক্সের লিংকে গিয়ে দেখে নিতে পারেন। কনক্লুশন 2, A একটি প্রদত্ত সেট হলে A একটি প্রদত্ত সেট হলে, যে কোনো সেট, এটি তার নিজের সাবসেট হবে, এটি তার নিজের সাবসেট হবে বা উপসেট হবে। সাবসেট মানে উপসেট, মানে A is a subset of A itself, A is a subset of A itself। তো এটাও ক্লিয়ার, ডেফিনেশন থেকে ক্লিয়ার। সাবসেটের ডেফিনেশন কি ছিল? সাবসেটের ডেফিনেশন কি ছিল? যে বি সেটকে এ সেটের সাবসেট বলবো যদি বি সেটের সমস্ত এলিমেন্ট এ সেটেরও এলিমেন্ট হয়, তাই তো? তো ওটাকে আমরা সাবসেট বলবো। তো এ সেটের সমস্ত এলিমেন্ট এ সেটের তো এলিমেন্ট হবেই, এটা তো অবভিয়াস। তো তার জন্য এ ইজ এ সাবসেট অফ এ। এবার কনক্লুশন 3, যদি A is a subset of B এবং B is a subset of C হয়, তাহলে A is a subset of C হবে। তাহলে এটা B এর সাবসেট, আবার B টা C এর সাবসেট হলে এটা C এর সাবসেট হবে। তো এটা কিভাবে প্রুফ করব? এটা কিভাবে দেখাবো? আমাদের গিভেন আছে যে A is a subset of B, তার মানে যদি x belongs to A হয়, x যদি A এর কোনো এলিমেন্ট হয় সেটা ইমপ্লাই করবে যে x belongs to B, x টা B তেও থাকবে। আবার কি দেওয়া আছে? B is a subset of C, B is a subset of C, তার মানে আমার এখানে আছে যে x belongs to B, তাই তো? তার মানে x belongs to B হলে সেটা ইমপ্লাই করবে x belongs to C। এটাকে যদি আমি 1 নাম্বার দিয়ে সূচিত করি, 1 নাম্বার, আর এটাকে 2 নাম্বার, তো 1 আর 2 থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এক এবং 2 থেকে আমরা কি দেখতে পাচ্ছি? যে x belongs to A ইমপ্লাই হচ্ছে x belongs to C। তার মানে এটা থেকে আমরা কি বলতে পারি? যে x যদি A এর এলিমেন্ট হয়, x টা C এরও এলিমেন্ট হবে, মানে A এর সমস্ত এলিমেন্ট C এরও এলিমেন্ট। তার মানে আমি কি বলতে পারি? A is a subset of C, A is a subset of C, তাই না? আরেকটা কনক্লুশন 4, যদি A is a subset of B হয় এবং B is a subset of A হয়,
তাহলে আমরা কি বলতে পারি a is equal to b, a এবং b পরস্পর সমান। তো এটাও ডেফিনেশন থেকে ক্লিয়ার। অলরেডি দুটো সমান সেটের ডেফিনেশন আমরা কি বলেছি, দুটো সমান সেটের ডেফিনেশন আমরা কি দেখেছি যে a এবং b দুটি সেট পরস্পর সমান হবে যদি a এর সমস্ত উপাদান b এর উপাদান হয়, আবার b এর সমস্ত উপাদান a এরও উপাদান হয়। তো a এর সমস্ত উপাদান b এর উপাদান মানেটা কি, যে a is a subset of b, এবং b এর সমস্ত উপাদান a এর উপাদান মানে কি b is a subset of a, তাহলে a is a subset of b এবং b is a subset of a হলে a is equal to b হবে। আবার বিপরীত ক্রমেও এটা সত্য, আবার বিপরীত ক্রমেও এটি সত্য, মানে a is equal to b হলে a is a subset of b এবং b is a subset of a হবে। বিপরীত ক্রমেও এটি সত্য। বিপরীত ক্রমেও এটি সত্য। এই যে সমস্ত সংজ্ঞা, ডেফিনেশন আর যে সমস্ত কনক্লুশন, যে সমস্ত প্রুফ আমরা দেখলাম এতক্ষণ পর্যন্ত, এগুলো সব আমরা কিন্তু থ্রু আউট এই কোর্সে ইউজ করতে থাকবো। শুধুমাত্র সেট থিওরিতে নয়, এগুলি পরবর্তী যে টপিকস বা চ্যাপ্টার আমরা পড়বো সেগুলোতেও এগুলো আমরা ব্যবহার করতে থাকবো। তাই এগুলোকে ভালোভাবে পড়ে নিতে হবে, ভালোভাবে কনসেপ্টগুলো গ্রহণ করতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা জানবো ভেন চিত্র। ঠিক আছে, ভেন চিত্র এবং সেটার প্রক্রিয়া সমূহ আমরা আলোচনা করব। তো যারা আগের ভিডিওটি দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংকে ক্লিক করে আগের ভিডিওটি দেখে নিতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আবার দেখা হবে পরের ভিডিওতে।